নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। ভারতীয় গণতন্ত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অনন্য চরিত্র। জুড়ি নেই তার। আইন কানুনের ধার বড় একটা ধারেন না, সেটা দেশের মানুষ বুঝে গেছে, রাজ্যের মানুষ তো বটেই। কথায় কথায় আদালতে ছোটেন। প্রথমে যান হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট। মামলা টেনে নিয়ে যেতে যা যা করার তা করেন তার উকিলরা। তারপর সুপ্রিম কোর্ট আদেশ দিলেও সেই আদেশও আবার মানেন না। সেখানেও নানা রকম সংশোধন চান একেবারে শেষ দিনে গিয়ে। উদাহরণ, রাজ্য সরকারের ডিএ মামলা। বুঝতেই পেরেছেন, আদালতের আদেশ তিনি মানছেন না, কিন্তু না মানলেও আদালত কি আজ পর্যন্ত কিছু করতে পেরেছে তার? এই যে এতগুলো রাজ্যে এসআইআর হলো, ঝামেলা হলো একমাত্র পশ্চিমবঙ্গে, নাজেহাল হলো যার জন্যে সুপ্রিম কোর্ট। শুধু এই রাজ্য নয়, অন্য রাজ্যের বিচারকদের দিয়ে অ্যাডজুডিকেশন, প্রাক্তন বিচারপতিদের নিয়ে এসে ট্রাইব্যুনালের কাজে বসানো, সবই মমতার সৌজন্যে। মানে তিনি এমনভাবে ঘেঁটে দিয়েছেন এসআইআর তার জন্যে। এই যে আইপ্যাক মামলা, যেখানে তিনি গেলেন, গিয়ে সেখান থেকে ইডির হাত থেকে কাগজপত্র ছিনিয়ে নিয়ে, ফাইলপত্র ছিনিয়ে নিয়ে চলে এলেন। তিনি দেশের মুখ্যমন্ত্রী না একজন ছিনতাইকারী? এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারে। এই প্রশ্নটা মোটামুটি সুপ্রিম কোর্ট করেছেন, তবে ছিনতাইকারী শব্দটি তারা ব্যবহার করেননি। মমতা দেবী দেশের সেনাবাহিনীকে সাদা বাংলায় গালাগাল দেন, বিএসএফ সিআরপিএফকে গুন্ডা বলেন, রাজ্যের মহিলাদের বলেন যে ওদের ঝাঁটাপেটা করতে। এসআইআর করার অপরাধে মুখ্য নির্বাচনী কমিশনারকে গাছে বেঁধে পেটাবার নিদান দেন। তিনি দিয়েছেন, তার ভাইপোও দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে যেসব বিশেষণ তিনি ব্যবহার করেন, আহা, সে কি মধুর! মোটা, দৈত্য, হোঁতল কুতকুত, মির্জাফর, এই রকম। প্রধানমন্ত্রীকে বলেন দাঙ্গাবাজ, গুজ্জু, মির্জাফর। প্রধানমন্ত্রীর কোমরে দড়ি বাঁধার ইচ্ছাও তিনি প্রকাশ করেছেন। আরও এত এরকম কথাবার্তা তিনি যে কত বলেছেন, সেসব অমৃতবাণী বলতে গেলে কয়েকটা এপিসোড লাগবে। ভারতের কোনো মুখ্যমন্ত্রী তো দূরের কথা, কোনো সাধারণ নাগরিক পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এসব কথা বলা তো দূরের ব্যাপার, ভাবতে পর্যন্ত পারেন না। এসব কথা মানহানির চূড়ান্ত মামলা করা যায় এসব কথা নিয়ে। কিন্তু তার চেয়ে বড় কথা, এসব কথা বুঝিয়ে দেয় বক্তার নোংরা মানসিকতার কথা, অসভ্য রুচির কথা, এবং বক্তা যে মানসিক কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন, এবং সেই সঙ্গে সঙ্গে তার এই দুই ঠোঁটের মৌখিক আমাশা, যেটাকে ভার্বাল ডিসেন্ট্রি রোগ বলা হয়, সেই রোগের পুরনো রোগী যে তিনি, সেটাও বোঝা যায়। তবু মমতা অক্লেশে বলেন সেসব কথা। তার কারণ এগুলো তার রোগের বহিঃপ্রকাশ। তাই বলছি, তিনি অনন্যা। যা অন্যে বলতে বা করতে ভয় পায়, তিনি চোখের পলক না ফেলে তা করে দেন, তা বলে দেন। আর সেজন্যেই একটা ভয় কিংবা ভাবনা আমার মাথায় এলো। শুধু আমার নয়, আমরা সন্ধেবেলা একটা চায়ের দোকানে বসি, সল্টলেক ক্যাফে। সেই সল্টলেক ক্যাফেতে, সেখানেও আমাদের আলোচনার মধ্যে কিন্তু গত কয়েকদিন ধরে এই জিনিসটা আসছে মাথায়, সেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। শুনুন, কেমন লাগলো কমেন্ট করে বলুন। ভালো লাগলে এ ধরনের আলোচনা শুনতে ও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। 26-এর বিধানসভা নির্বাচন হয়ে গেছে, ফল প্রকাশ 4 মে। যেমন হাওয়া দেখছি, মমতা এবং তার দল হারছেন। আর এই হারের গন্ধ পেয়ে মেগালোম্যানিয়াক মুখ্যমন্ত্রী যে কি বলবেন আর কি করবেন, সেই ভয়ে ও ভাবনায় আমার
এবং আমাদের ওই চায়ের আসরের ক্যাফের, তাদের আমার অনেকেরই ঘুম উড়ে যাওয়ার দরকার, দাখিল ঘুম উড়ে যাচ্ছে তা, এবং তার সংকেত আসা শুরু হয়ে গেছে যে এই মুখ্যমন্ত্রী কি করবেন বা কি বলবেন। গতকাল খবর এলো 4 মে, গতকাল খবর এলো যে 4 মে ভোট গণনার আগে 2রা মে মানে আগামীকাল থেকে নির্বাচন কমিশনের চক্রান্তের প্রতিবাদে মুখ্যমন্ত্রী তার দলবল নিয়ে অবস্থান বিক্ষোভে নামছেন। কিসের চক্রান্ত এই কমিশনের, নির্বাচন কমিশনের? না, ভারতের কেন্দ্রীয় শাসক দল স্বৈরাচারী বিজেপি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে ষড়যন্ত্র করে নেমে পড়েছেন পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পূজারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দেওয়ার জন্য। এই চক্রান্ত, এই যে এসআইআর, এই যে লক্ষ লক্ষ সেনা, শত শত সাজোয়া গাড়ি, সব নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে ছুঁড়ে ফেলার উদ্দেশ্যে। তার প্রতিবাদে তিনি ভোটের পর, ভোট ফল ঘোষণার ঠিক আগে অবস্থানে বসছেন। অবস্থান 2 তারিখে, 3 তারিখেও চলবে কিনা, আর চলতেও পারে। আর 4 তারিখ ভোটের ফল বেরোলে এবং তার পরের দিনগুলোতে যে কি হবে রাজ্য জুড়ে, কি প্রতিবাদ বিক্ষোভ ইত্যাদি, ভাবলে গায়ে জ্বর আসছে আমার। বাপের জন্মে শুনিনি ভোটের ফল না মানার এমন আন্দোলন তৈরি হতে পারে। মানছি না, মানব না এবং নিপাজ্জাক মন্ত্র যারা প্রথম বলে, সেই কমিউনিস্টরা পর্যন্ত ভোটের ফল নিয়ে এমন বিক্ষোভের কথা কল্পনাতে আনতে পারেনি। পারলে 2011-তে মমতাকে ছেড়ে দিয়ে প্রায় বানপ্রস্থে চলে যেত না, কিন্তু মমতা ব্যানার্জি সেটা পেরেছেন। কারণ ওই যে বললাম, তিনি ভারতীয় রাজনীতিতে অনন্য একেবারে, তার জুড়ি নেই। তার মতো মেন্টাল কনস্টিপেশন এবং ভার্বাল ডিসেন্ট্রি ওয়ালি চিফ মিনিস্টার দেশে দুটো নেই। ভারতের ইতিহাসেও এমন বিক্ষোভ ইতিপূর্বে হয়েছে বলে শুনিনি। কমিশন বিজেপির দালাল এই অভিযোগকে ইতিপূর্বে তার প্রায় ইষ্টমন্ত্র করে তুলেছেন মমতা। ধরা গেল তিনি হারলেন এবং হেরে গেল তার দল, যার সম্ভাবনা খুবই বেশি। কিন্তু তিনি বললেন চক্রান্ত করে তাকে হারানো হয়েছে এবং এই নির্বাচনী ফল তিনি মানেন না। সুতরাং তিনি ঘোষণা দিয়ে দিলেন নবান্নের দখল ছাড়বেন না। সাংঘাতিক ভাবুন একবার। তিনি যে একথা বলবেন না বা বলতে পারেন না, এ কথা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? অন্তত তার পুরনো ইতিহাসকে মাথায় রাখলে আমার তো মনে হয় কেউ পারবেন না। কারণ মমতা ওই যে একম এব অদ্বিতীয়ম, এবং তিনি চূড়ান্ত মেগালোম্যানিয়াক, সেই সঙ্গে মেন্টাল কনস্টিপেশনের রোগী। মাথায় যেটা ঢুকে যাবে সেটা মাথার মধ্যে থেকে যাবে, একেবারে কোষ্ঠকাঠিন্যের রোগীর মতো মাথায় থেকে যাবে, বেরোবে না। সেই সঙ্গে আবার ভার্বাল ডিসেন্ট্রির পুরনো রোগ, সুতরাং যা মুখে আসবে বলে দেবেন একেবারে ভড়ভড় করে। সুতরাং তার ক্ষেত্রে সব কিছু হতে পারে, তিনি সব কিছু করতে পারেন। দর্শক, এমন পরিস্থিতি সত্যি যদি হয় তাহলে কি হবে? নবান্ন থেকে জোর করে তাকে বের করে দেওয়া যাবে কি? যদি বলেন জোর করতে এলে নবান্নের 14 তলা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করবেন, আর তার দায় পড়বে 2 গুজ্জু, মোটা ভাই ও মোদি ভাইয়ের ওপর, তাহলে কি হবে? দেশের আইন এই ব্যাপারে কি বলে একটু দেখতে হয়। তাহলে আবার বলি, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মনে রাখবেন তিনি করতে পারেন না এবং বলতে পারেন না, দুনিয়াতে এমন কিছু নেই। সমস্যাটি যেটা এখানে হয়তো এই মুহূর্তে হাইপোথেটিক্যাল লাগছে, কাল্পনিক লাগছে,
কিন্তু হতে পারে না এমন কেউ বলতে পারবেন না জোর গলায়। কারণ আবারও বলছি, নেত্রীর নাম মমতা ব্যানার্জি। সুতরাং রাজ্যবাসী হিসেবে আমাদের চিন্তা হওয়া উচিত, সত্যিই যদি এমন ঘটে, তিনি যদি বলেন যে আমি নবান্ন ছাড়বো না, ভোটে যাই হোক, এই ভোট মানি না, আর তিনি বলেন জোর করে যদি আমাকে কেউ এখান থেকে তুলে দিতে চায়, তাহলে আমি 14 তলা থেকে নবান্নের ঝাঁপ দেব। তাহলে কি হবে? ধরা যাক 4 মে ফল বেরোলো, ভোটার বলল যে কথা, ইভিএমও সায় দিল তাতে, মানে একই কথা হলো, সংখ্যাগরিষ্ঠতা চলে গেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি শিবিরে। মমতার দল হেরে গেছে। ভবানীপুরেও মমতা হেরেছেন। কালীঘাটে কান্না, মেটে বুরুজে একেবারে মহরমের মাতম, ডায়মন্ড হারবারে বুক চাপড়ানো, আন্তর্জাতিক মিডিয়ায় ইউক্রেন ইরান যুদ্ধকে পেছনে ফেলে নতুন নিউজ বোমশেল এসছে, ভারতীয় গণতন্ত্রে অভাবিত সংকট। নির্বাচনে হেরেও পদ ছাড়বেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। জোর করে সরাতে এলে ভয় দেখাচ্ছেন ঝাঁপ দেবেন 14 তলা থেকে। একেবারে কেলেঙ্কারির অবস্থা। সোশ্যাল মিডিয়ায় নানান জল্পনা, কেউ বলছে স্পেশাল কমান্ডো আসছে দিল্লি থেকে এই সমস্যা মেটাতে। সেই একবার হাইজ্যাক করা বিমানকে যেমনভাবে বাঁচাতে ছুটে আসে স্পেশাল কমান্ডো, তেমনিভাবে হাইজ্যাক হওয়া নবান্নকে বাঁচাতে ছুটে আসছে দিল্লির স্পেশাল কমান্ডো। কেউ বলছে সংবিধান বিশেষজ্ঞরা বৈঠকে বসেছেন তারা তো এরকম কোনো পরিস্থিতি কোনোদিন আসেনি, তারা খুঁজছেন যে সংবিধানে কোথাও এরকম কিছু লেখা আছে কিনা, আইনের বই খুঁজে বেড়াচ্ছেন, তারা বৈঠকে বসছেন সমস্যা দূর করার পথ খুঁজতে। আবার এমন খবর বেরিয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নাকি প্ল্যানচেটের ব্যবস্থা করা হচ্ছে। কেন প্ল্যানচেট? সেই প্ল্যানচেটে কাকে ডাকা হবে? সংবিধান প্রণেতা ডক্টর BR আম্বেদকর সাহেবকে। প্ল্যানচেট তো জানেন, মৃত্যুর পর আত্মাকে ডেকে নিয়ে আসা হয় পৃথিবীতে, কোনো সমস্যায় পড়লে কিছু জানতে তার কাছে প্রশ্ন করা হয়। তা আম্বেদকর সাহেবের আত্মাকে ডেকে নিয়ে আসা হচ্ছে প্ল্যানচেটের মাধ্যমে। এটাও কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে আসছে। এই পরিস্থিতি আগে কখনো হয়নি। আপনারাও মাথায় রাখেননি এমন পরিস্থিতি, যে হেরে যাওয়া মুখ্যমন্ত্রী যদি গদি আঁকড়ে রাখেন কি করা যাবে, কেউ ভাবেনি কোনো দিন। তাই সংবিধানেও নেই এই সম্পর্কে কিছু। চারদিকে সবাই মাথার চুল ছুঁড়ছে ছিঁড়ছে, কিন্তু তিনি বিন্দাস নবান্নে বসে পা নাচাচ্ছেন আর ছড়া কাটছেন, আনি মানি জানি না, এই ফল মানি না, চক্রান্ত সইব না, নবান্ন ছাড়ব না, খুলতে গেলে খাপ দেব 14 তলা থেকে ঝাঁপ, লিখে যাব সুইসাইডের নোট, দায়ী জ্ঞানেশ অমিত মোদির জোট, আপাং ঝাপাং ঝোল, এবার করবি কি তা বল। কি হবে তাহলে? ভাবুন তো, কি বিচ্ছিরি ব্যাপার। 3 কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভোট দিল। 3 কোটি কি 3.5 কোটির বেশি মানুষ বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দিল। তবু নতুন সরকার গঠন হতে পারছে না, কারণ বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন না, ভোটের ফল মানছেন না। আমি গদি ছাড়ব না বলতে বলতে শেষমেশ গোটা রাজ্যকেই সাংবিধানিক সংকটে ঠেলে দিচ্ছেন। দেশের আইন সংবিধান কি বলে এরকম ক্ষেত্রে? মানে নতুন ভোট হলে কি বলে যে যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে বিদায়ী মুখ্যমন্ত্রী বলা যেতে পারে, তবে তিনি পদত্যাগ করলে তবেই নতুন সরকার শপথ নিতে পারে। যতক্ষণ না তিনি পদত্যাগ করবেন ততক্ষণ তিনিই মুখ্যমন্ত্রী। সংবিধানে লেখা আছে নতুন ভোটে যেই হারুক যেই জিতুক, বিদায়ী মুখ্যমন্ত্রী তার নিজের দল জিতলেও তাকে পদত্যাগ করতে হবে, তারপর আবার নতুন করে শপথ নেবেন। সিস্টেম এইটা। রাজ্যপাল তাকে নতুন মুখ্যমন্ত্রী না হওয়া পর্যন্ত, যদি অন্য দলের কেউ হয়, তারা সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে তারা মুখ্যমন্ত্রী না হওয়া পর্যন্ত
কাজ চালিয়ে যেতে বলেন রাজ্যপাল পুরনোকে। তারপর নতুন মুখ্যমন্ত্রী শপথ নিলে পুরনো সরে যাবেন। কিন্তু পুরনো মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করতে না চান, তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে কি হবে? এটা সংবিধানে কোথাও লেখা নেই। কারণ সংবিধান লিখেছিলেন যারা, তারা দুঃস্বপ্নেও ভাবেননি যে এমন সমস্যা কোনো দিন আসতে পারে। তারা ভাবতে পারেননি যে মমতা ব্যানার্জি নামের কেউ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেন এবং তিনি নির্বাচনে চক্রান্ত আছে এই অভিযোগ তুলে পুরো নির্বাচনটাকেই খারিজ করে দিয়ে পদত্যাগে নারাজ হবেন। আজ থেকে ৭৬ বছর আগে সংবিধান যখন তৈরি হয়, এটা ভাবা সম্ভব ছিল না যে মমতা ব্যানার্জি এই বঙ্গে তিনি জন্ম নেবেন, তিনি মুখ্যমন্ত্রী হবেন। গণতন্ত্রে হারলে দুই রকম পথ খোলা থাকে। এক, মর্যাদার সঙ্গে বলা যে জনগণের রায় মেনে নিলাম, আমি লড়াই চালিয়ে যাব। দুই, বলা যদি তারা হেরে যান তাহলে বলা যে জনগণ ভুল করেছে, কমিশন চক্রান্ত করেছে, আমি আদালতে যাব, ততদিন আমি আদালত যতদিন না রায় দেয় ততদিন আমি স্থিত অবস্থা বজায় রেখে চেয়ার আঁকড়ে বসে থাকব। এই দুটো পথ। প্রথম পথ ইতিহাসে সম্মান দেয়, আর দ্বিতীয় পথ যে কি দেবে সংবিধানে কোথাও লেখা নেই। সমস্যা সেটাই। তবে এটা বোঝা যায় এমন পরিস্থিতি এলে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, শ্যাম দেওয়ান, এদের পকেট রীতিমতো ভারী হতে থাকে। রঙ্গরসিকতা ছেড়ে একটু সিরিয়াস হয়ে সমস্যাটা দেখা যাক এবার। যখন কোনো নেতা বা নেত্রী নিজেকে প্রতিষ্ঠান ভাবতে শুরু করেন, আমিই সব, তখন তার কাছে পরাজয় মানে শুধু ভোটে হার নয়, রাষ্ট্র তাকে বিট্রে করেছে এই বিশ্বাস শক্ত হয়। তখন বিচার ব্যবস্থা যদি তার পক্ষে যায়, তিনি বলবেন ন্যায় মিলেছে, এই জন্যেই বলি আদালত সবার ওপরে। আর বিচারের রায় যদি তার বিপক্ষে যায়, তখন তিনি আদালতের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ তুলবেন। সুপ্রিম কোর্টের কিছু কিছু ব্যাপারে মমতা ব্যানার্জি ইতিমধ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলতেও শুরু করেছে। কমিশন যদি সুবিধা দেয় তাহলে সেটা গণতন্ত্র, আর কমিশন যদি তাকে কোনো রকম নাজায়েজ সুবিধা না দেয় তাহলে তার ফল উল্টো হবে এবং তখন কমিশন হয়ে যাবে দালাল। পুলিশ যদি তার অবাস্তব কথায়, অসঙ্গত কথাতেও মাথা নত করে, সেটা হবে পুলিশের শৃঙ্খলা। আর পুলিশ যদি আইন মানে, নিয়ম মেনে চলে, সেটা হবে দালালি বিরোধীদের। গণতন্ত্রে এতদিন আমরা শুনেছি ভোট হবে, ফল বেরোবে, কেউ জিতবে, কেউ হারবে, কিন্তু বাংলার রাজনৈতিক নাট্যশালায় নতুন মতবাদ জন্ম নিতে চলেছে। ভোট জনগণ দেবে, কিন্তু ফল মানবেন নেত্রী নিজে। পছন্দ হলে গণতন্ত্রের জয়, অপছন্দ হলে গণতন্ত্রের ক্ষয়, চক্রান্ত। আর একটু ভেঙে বলি, জনগণ ভোট দেবে, কমিশন গুনবে, আদালত দেখবে ভোট ঠিক হয়েছে কিনা, সংবিধান বলবে যে এবার এই পরিস্থিতি, কিন্তু শেষ সিল এখানে পশ্চিমবঙ্গে দেবেন নেত্রী মমতা ব্যানার্জি। তিনি মানছেন কি মানছেন না সেটাই বড় কথা। মানে নির্বাচন কমিশন নয়, সুপ্রিম কোর্ট নয়, বিধানসভা নয়, চূড়ান্ত সাংবিধানিক প্রতিষ্ঠান দাঁড়ালো নেত্রীর ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত ফরমান। প্রশ্ন হলো, এটা কি সম্ভব? সংক্ষিপ্ত উত্তর না। আর দীর্ঘ উত্তর, না, সম্ভব নয়। কিন্তু নাটকটা খুব লম্বা হতে পারে। একে অঙ্কের ছোট্ট নাটক বলা যাবে না। হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডাবল বেঞ্চ, সুপ্রিম কোর্ট, ততদিন আমি নবান্ন আটকে থাকব। নবান্ন কি?
কারো পৈতৃক বাড়ি? না। কারো রাজনৈতিক স্মৃতিসৌধ? না। কারো রাজনীতি করার ঘর? কারো গোঁসা ঘর? না, না। নবান্ন হলো রাজ্য সরকারের সচিবালয়। সেখানে মুখ্যমন্ত্রী বসেন, কারণ তিনি মুখ্যমন্ত্রী। আর তিনি মুখ্যমন্ত্রী বলে নবান্ন তার ব্যক্তিগত সম্পত্তি হয় না। এই ছোট্ট কথাটাই আমাদের রাজনীতিতে সবচেয়ে বেশি ভুলে যাওয়া হয়। ক্ষমতার কেন্দ্রকে নিজের ক্ষমতা, আইনের ক্ষমতা নয়, নিজের ক্ষমতা বলে চাউর করা হয়। আমাদের দেশে অনেক নেতা আছেন যারা চেয়ারকে দায়িত্ব ভাবেন, আবার কিছু নেতা আছেন যারা চেয়ারকে প্রায় আত্মীয় স্বজন ভাবতে শুরু করে দেন। যেন গদি ছাড়া বাঁচা মানে চেয়ার ছাড়া বাঁচা, ক্ষমতা ছাড়া বিপ্লব, লালবাতি ছাড়া জনসেবা, এসবগুলো অসম্ভব। তখন ভোটে হার মানে শুধু পরাজয় নয়, অস্তিত্বের সংকট, সেটাই হেরে যায়। ভোটের আগে মমতা নানান ভাষায় কমিশনের আদ্যশ্রাদ্ধ করেছেন। এখন ফল বেরোনোর পর আগের অভিযোগগুলো আরও চিৎকারের সঙ্গে বলছেন কমিশন বিজেপির দালাল, চক্রান্ত হচ্ছে, ভোট লুট হয়েছে, জনগণের রায়কে বিকৃত করা হচ্ছে, অতএব এই রায় মানি না। এগুলো রাজনৈতিক ভাষণের অংশ হতে পারে, তাতে আপত্তি নেই, কিন্তু সমস্যা শুরু হয় যখন পরের লাইনটা আসে যে আমি ফল মানব না, নবান্নও ছাড়ব না। এই জায়গাতেই গণতন্ত্র থমকে যায়। কারণ গণতন্ত্রে আপত্তির রাস্তা আছে, অবাধ্যতার রাস্তা নেই। আপনি ফল চ্যালেঞ্জ করতে পারেন, পুনর্গণনা চাইতে পারেন, আদালতে যেতে পারেন, নির্বাচনী মামলা করতে পারেন, প্রমাণ হাজির করতে পারেন, কিন্তু আমি হারিনি কারণ আমি হারতে রাজি নই, এই যুক্তি কোথাও কোনো সংবিধানে নেই, ভারতীয় সংবিধানে নেই। এটা মূলত রাজনৈতিক যারা নভিস এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং কি বলবো নোংরা উচ্চাকাঙ্ক্ষী, তাদের দেয়ালে লেখা থাকে ওই সব কথা যে আমি হারতে রাজি নই। অনেকে ভাবেন বড় নেতা মানে বড় ছাড়, আসলে উল্টোটা সত্যি হওয়া উচিত। যত বড় পদ তত বড় বাধ্যবাধকতা। কারণ পাড়ার ক্লাবের সম্পাদক হার মেনে ঘরের চাবি না দিলে একটা পুজো আটকে যেতে পারে, আর মুখ্যমন্ত্রীর হার মেনে নবান্ন না ছাড়লে একটা রাজ্য আটকে যায়। এখন আসি প্রক্রিয়ায়, কিভাবে পরিত্রাণ মিলবে এমন সমস্যা থেকে, কিভাবে মিলবে? ফল স্পষ্ট হলে বিদেয়ী মুখ্যমন্ত্রীর করণীয় কি? খুব সোজা, আগেই বলেছি, পদত্যাগপত্র জমা দেয়া, রাজ্যপাল তা গ্রহণ করবেন, সংখ্যাগরিষ্ঠ দলকে ডাকবেন, নতুন সরকার শপথ নেবে, পুরনো সরকার বিদায় নেবে, এটাই নিয়ম। এতে অপমান নেই, এতে প্রতিশোধ নেই, এতে কেবল গণতন্ত্র আছে। কিন্তু যদি কেউ বলেন আমি নির্বাচনের ফল মানি না তাই আমি পদত্যাগ করব না, তাহলে সংবিধান হাহুতাশ করবে না, কাজ করবে। রাজ্যপাল প্রশ্ন করবেন আপনার সংখ্যাগরিষ্ঠতা কোথায়? যদি নির্বাচনের ফল বলে দেয় সংখ্যাগরিষ্ঠতা অন্যত্র, তবে আপনার নৈতিক ভিত্তি শেষ, রাজনৈতিক ভিত্তি শেষ, প্রশাসনিক ভিত্তিও শেষ। চেয়ারে বসে থাকা আর ক্ষমতায় থাকা এক জিনিস নয়। অনেকেই প্রথমটা পারেন, দ্বিতীয়টা আর পারেন না। ধরুন নতুন সরকার শপথও নিয়ে ফেলল রাজভবনে কিংবা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তারপরেও পুরনো মুখ্যমন্ত্রী নবান্নে বসে আছেন, নতুন সরকারকে জায়গা ছাড়ছেন না, চা খাচ্ছেন, বৈঠক ডাকছেন, ফাইল চাইছেন, কারণ অফিসটা তো সেখানে রয়ে গেছে। আমলাদের বলছেন আমি আছি। দৃশ্যটা শুনতে সিনেমার মতো, কিন্তু আইনের দৃষ্টিতে এটি অত্যন্ত করুণ। করুণ হলেও আজকের পশ্চিমবঙ্গে কিন্তু অসম্ভব নয়। মমতার ক্ষেত্রে তেমনটাও হতে পারে এবং তার সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। নইলে নির্বাচনের পর চক্রান্তের ধুয়ো তুলে কেন অবস্থান বিক্ষোভে বসবেন মুখ্যমন্ত্রী? আর এই বিক্ষোভ 4 মের পর টেনে নিয়ে গেলে, নির্বাচনী ফলে তার দল হেরে গেলে, কারণ সেই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকলেও বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি প্রাক্তন শব্দটা ছোট কিন্তু আঘাতটা বড়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে কি?
মানে আপনি সম্মান পেতে পারেন, নিরাপত্তা পেতে পারেন, রাজনৈতিক গুরুত্ব থাকতে পারে আপনার, কিন্তু সরকারি আদেশ দেওয়ার অধিকার আর নেই আপনার। আপনি চাইলে নবান্নের সামনে ম্যারাপ বেঁধে মাইক নিয়ে বক্তৃতা করতে পারেন পুলিশের অনুমতি নিয়ে, কিন্তু নবান্নের ভেতর সরকার চালাতে পারেন না, কারণ সরকার গণতান্ত্রিক অনুমোদনে চলে, ব্যক্তিগত ইচ্ছায় নয়, ব্যক্তিগত চাহিদায় নয়। তবু যদি পদ না ছাড়তে চান মমতা ব্যানার্জি সেদিন, তারপর কি হবে? প্রথম ধাপ অনুরোধ, দ্বিতীয় ধাপ লিখিত নোটিশ, তৃতীয় ধাপ প্রবেশ ও প্রশাসনিক নিয়ন্ত্রণ নতুন সরকারের হাতে সুনিশ্চিত করা। তারা জোর করে ঢুকবে নবান্নে, ঢুকে সেই ব্যবস্থা পুলিশ করবে, প্রশাসন করবে। চতুর্থ ধাপ, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে জোর করে সেখান থেকে সরিয়ে দেয়া। খতরনাক বাঘ বা বাঘিনীকে বশ করতে গেলে ঘুম পাড়ানো গুলি ছুঁড়ে ঘুম পাড়িয়ে যেমন খাঁচায় ঢোকানো হয়, সেভাবে কি এখানে যারা ভাবছেন উমা সে কি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কি সত্যিই এভাবে সরানো উচিত? সংবিধানে কি এমনটা লেখা আছে? উত্তর হলো, রাষ্ট্র যদি না পারে তবে রাষ্ট্র বলে কিছু থাকে না। সচিবালয় যদি ব্যক্তিগত অনশন কক্ষ হয়ে যায়, তবে আগামী দিনে যে কেউ হারলে সে বলবে আমি উঠব না। তখন ভোটের দরকার কি? সোজা গদি দখল প্রতিযোগিতা হোক, মিউজিক্যাল চেয়ারের মতো। তবে একটা কথা পরিষ্কার, এটা সত্যিই বাঘবন্দির খেলা হবে না, বা সিনেমার ভিলেন ধরার দৃশ্যের মতো হবে না, যে নায়ক এসে কলার ধরে ভিলেনকে হিড় করে টেনে নিয়ে যাবে, কিংবা ওই সেই গুপি গায়েন বাঘা বায়নের সেই কথা আমাদের, যে কিংবা দড়ি ধরে মারো টান রানী হবে খান খান। এটা হবে না, কোনো দড়ি ধরে টানাটানি হবে না। এখানে ম্যাজিস্ট্রেট থাকবে, মেডিকেল টিম থাকবে। ওটা হীরক রাজার দেশের কথা বললাম, দড়ি ধরে মারো টান। যাই হোক, সেটা হবে না, কারণ টেনে টানাটানি করে তাকে ভেঙে ফেলা হবে না। ম্যাজিস্ট্রেট থাকবে, মেডিকেল টিম থাকবে, ভিডিও রেকর্ড থাকবে, পর্যাপ্ত সাক্ষী থাকবে। রাষ্ট্রের কাজ অপমান করা নয়, রাষ্ট্রের কাজ দখল মুক্ত করা। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। এখন আসি নাটকের সবচেয়ে বিস্ফোরক সংলাপে। যদি তিনি বলেন আমাকে জোর করে সরাতে এলে আমি নবান্নের 14 তলা থেকে ঝাঁপ দেব এবং আমার মৃত্যুর দায় হবে মোদি, শাহ আর জ্ঞানেশের, তাহলে এই লাইন শুনে রাজনীতি টিআরপি পায়, কিন্তু আইন পায় এক ভয়ঙ্কর যন্ত্রণা। আমাদের বিবেক পায় এক ভয়ঙ্কর মাথা ব্যথা। কেন? কারণ আত্মহত্যার হুমকি দিয়ে কেউ সাংবিধানিক অবস্থান দখলে রাখতে পারে না। এতে রাষ্ট্রের দায়িত্ব বাড়ে, আত্মঘাতীর অধিকার বাড়ে না। মানে আপনাকে সঙ্গে সঙ্গে মানসিক ও শারীরিক সুরক্ষার আওতায় আনতে হবে, কিন্তু তাই বলে আপনাকে রাজ্যের সচিবালয়ে আজীবন বসিয়ে রাখতে হবে এমন কোনো আইন নেই। রাষ্ট্র তখন কি করবে? অবৈধ দখলদারকে সরাতে যে ব্যবস্থাগুলো করা দরকার সেইগুলোই করবে। রাষ্ট্র একথা বলবে না যে মরুন আপনি, বাঁচুক রাজ্য, এমন কথা বলতেই পারে না। রাষ্ট্র তার জীবন বাঁচাবে, তারপর ভবন বাঁচাবে, নবান্ন বাঁচাবে, তারপর সংবিধান বাঁচাবে। এই তিনটির মধ্যে একটাকেও ছেড়ে দেওয়া যাবে না। সিনিয়র পুলিশ, ম্যাজিস্ট্রেট, চিকিৎসক এবং অতি অবশ্য এক বা একাধিক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, সবাইকে নিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট শুরু হবে। কথা বলে শান্ত করার চেষ্টা করা হবে, বিপজ্জনক এলাকা খালি করা হবে, 14 তলার চারপাশে শক্ত জাল বেছানো, শক্ত নেট জাল বিছিয়ে দেওয়া হবে, যাতে ঝাঁপ দিলে অন্তত নিচে না পড়ে, জালে পড়ে বাঁচানো যায়। চারদিকে কারফিউ জারি করে পাবলিক স্পেকটাকেল, অর্থাৎ জনগণের চোখকে দৃষ্টি আটকে দিতে হবে। কারণ ক্যামেরা অন থাকলে নেতাদের তাদের দর্শকের জন্য অভিনয়টা বেড়ে যায়, ক্যামেরা অফ হলে বাস্তবের মুখোমুখি হন নেতারা। এবং এই কথাটা একটু কড়া হলেও সত্যি, আত্মহত্যার হুমকি কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নয়। এটা রাজনৈতিক ব্ল্যাকমেল হতে পারে, ব্যক্তিগত সংকট হতে পারে, নাটকীয় প্রতিবাদ হতে পারে, কিন্তু সাংবিধানিক যুক্তি হতে পারে না। আর যদি তার অনুগামীরা চারপাশে বসে পড়ে মানব প্রাচীর তৈরি করে, বিক্ষোভ তৈরি করে,
স্লোগান দিতে শুরু করে, নেত্রী তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি, থাকুন সঙ্গে। গণতন্ত্রে প্রতিবাদের অধিকার আছে, কিন্তু নিয়ম মেনে। সচিবালয় অবরোধ করে সরকার চালানো আটকানোর অধিকার কারণ নেই। প্রশাসনের পথে বাধা দিলে সেটা আর কবিতা থাকে না, সেটা আইন শৃঙ্খলার প্রশ্ন হয়ে যায়। তখন পুলিশ প্রথমে বোঝাবে, তারপর সতর্ক করবে, শেষে সরাবে, যতটা কম শক্তি প্রয়োগ করে সরানোর দরকার হয়। কারণ নবান্ন ফেসবুক লাইভের লোকেশন নয়, এটা প্রশাসনের নার্ভ সেন্টার। এখন কেউ প্রশ্ন করতে পারেন, কেন্দ্র সরকার কি তখন হস্তক্ষেপ করবে? সরাসরি প্রথমে কেন্দ্র সরকারের হস্তক্ষেপের জায়গাই নেই। প্রথমে রাজ্যের সাংবিধানিক কাঠামো কাজ করবে। নতুন সরকার থাকলে প্রশাসন তার নির্দেশ মানবে, কিন্তু যদি দেখা যায় রাজ্য যন্ত্র অবরুদ্ধ হয়ে আছে, পুলিশ দ্বিধায়, আমলারা ভয়ে স্তব্ধ, সচিবালয় আটকে সরকার কাজ করতে পারছে না, তখন রাজ্যপালের রিপোর্ট যাবে কেন্দ্রে। তবে এখানে যাবে না, কারণ পুলিশ ইতিমধ্যেই যে তাদের বোধোদয় হয়েছে, তারা যে বুঝতে পেরেছে মালিক বদল হচ্ছে, সেটা 29শে এপ্রিলের ভোটের দিন পুলিশের কাজকর্ম দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, এইবার রাজ্যপালের রিপোর্ট যদি কেন্দ্রে যায়, সেখানে সাংবিধানিক বিপর্যয়ের প্রশ্ন উঠতে পারে। অর্থাৎ ব্যক্তিগত জেদের শেষ স্টেশন গিয়ে ঠেকতে পারে আর্টিকেল 356-এর প্ল্যাটফর্মে রাষ্ট্রপতির শাসন। ভাবুন তো কি বিচ্ছিরি ব্যাপার। 3 কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে, 3.5 কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভোট দিল, বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দিল, তবু নতুন সরকার গঠন হতে পারছে না, কারণ বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন না, ভোটের ফল মানছেন না। আমি গদি ছাড়ব না বলতে বলতে শেষমেশ গোটা রাজ্যটাকে সাংবিধানিক সংকটে ঠেলে দিচ্ছেন। আইন বলে তিনি পদত্যাগ করলে তবেই নতুন সরকার শপথ নিতে পারে, আর যতক্ষণ না তিনি পদত্যাগ করবেন ততক্ষণ তিনিই মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী। সংবিধানে লেখা আছে, নতুন ভোটে যেই হারুক যেই জিতুক, বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন, রাজ্যপাল তাকে নতুন মুখ্যমন্ত্রী না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলবেন, তারপর নতুন মুখ্যমন্ত্রী শপথ নিলে পুরনো সরে যাবেন। কিন্তু পুরনো মুখ্যমন্ত্রী যদি পদত্যাগই না করেন, তাহলে কি হবে? সংবিধানে কোথাও লেখা নেই। কারণ সংবিধান লিখেছেন যারা, তারা দুঃস্বপ্নেও ভাবেননি এমন একটা সমস্যা উঠতে পারে। তারা ভাবতে পারেননি যে মমতা ব্যানার্জি নামের কেউ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেন। আজ থেকে 76 বছর আগে সেটা ভাবা সম্ভবও ছিল না। গণতন্ত্রে হারলে 2 রকম পথ থাকে। এক, মর্যাদার সঙ্গে বলা, জনগণের রায় মেনে নিলাম, আমি লড়াই চালিয়ে যাব। 2, এটা বলা যে জনগণ ভুল করেছে, কমিশন চক্রান্ত করেছে, আদালত দেখবে, ততদিন আমি চেয়ার আঁকড়ে থাকব। এখানে আর একটা গভীর সমস্যা আছে। যখন কোনো নেতা শক্তিশালী হন, তখন তিনি বেপরোয়া হয়ে যান। কারণ তখন তার বিশ্বাস জন্মায়, আইন কাগজে থাকে, আমি মাটিতে আছি। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে কাগজটাই শেষ পর্যন্ত জেতে, কারণ কাগজে সংবিধান লেখা থাকে, আর মাটিতে লেখা স্লোগান বৃষ্টি নামলেই ধুয়ে যায়। এবার একটু সরাসরি বলা যাক, ধরুন কেউ হারার পর নবান্ন ছাড়লেন না, তাহলে কি বার্তা যাবে? তাদের বলা হবে যে আপনাদের সিদ্ধান্ত মানি না, কিন্তু এটা শুধু ভোটারের অপমান নয়, এটা গণতান্ত্রিক চুক্তি ভেঙে দেয়া। কারণ ভোটের আসল সৌন্দর্য, আপনি আমার বিরুদ্ধে ভোট দিয়েও আমাকে আইনত সরাতে পারেন। এই শান্তিপূর্ণ ক্ষমতা বদলই সভ্যতার বড় সাফল্য। যেখানে হার মানা যায় না, সেখানে নির্বাচন থাকে, কিন্তু গণতন্ত্র থাকে না। থাকে কেবল ক্ষমতার সঙ্গে আবেগের জোর জবরদস্তি, তার লোভের জোর জবরদস্তি। তাই যদি কখনো সত্যিই এমন দিনটি আসে, নতুন সরকার বাইরে দাঁড়িয়ে, পুরনো সরকার ভেতরে বসে, আর মাঝখানে নবান্ন হয়ে গেছে রাজনৈতিক নাটকের মঞ্চ, তখন মনে রাখবেন, শেষ কথা বলবে না মাইক,
শেষ কথা বলবে প্রোটোকল, শেষ কথা বলবে আইন, শেষ কথা বলবে সেই নীরস বিরক্তিকর কাগুজে ধীর ঠান্ডা জিনিসটা যার নাম সংবিধান। এই সংবিধান খুব রোম্যান্টিক ভাষায় কথা বলে না, সে বলে সংখ্যাগরিষ্ঠতা আছে, থাকুন, নেই, সরে যান, আপত্তি আছে, আদালতে যান। আত্মহত্যার হুমকি, আগে আপনাকে বাঁচানো হবে, কিন্তু গদি সেটি ভোটে ঠিক হবে, আবেগে নয়। শেষে একটা দৃশ্য কল্পনা করুন, একটা ভবন দাঁড়িয়ে আছে, একদিন সেখানে একজন ঢোকেন লাল কার্পেট পেরিয়ে, আরেকদিন তাকেই বেরোতে হয় পেছনের দরজা দিয়ে। ইতিহাসের দিকে তাকিয়ে ভবন কিন্তু নির্বিকার, নবান্ন কারো প্রেমে পড়ে না, চেয়ার কারোর সঙ্গে বিয়ে করে না, দপ্তর কারো আত্মীয় নয়, আজ আপনি কাল অন্য কেউ। এটাই গণতন্ত্রের নিষ্ঠুর সৌন্দর্য। তাই হারলে যদি কেউ বলেন আমি মানি না, উত্তর হওয়া উচিত খুবই ভদ্র, খুবই ঠান্ডা, খুবই নির্মম ভাষায়, যে আপনি না মানলে আপিল করুন, আপনি না মানলে মামলা করুন, আপনি না মানলে বক্তৃতা করুন, কিন্তু আপনি না মানলে ফল বদলায় না। কারণ রাজ্য চলে সংবিধানে, ব্যক্তিগত রাগে নয়। গণতন্ত্র চলে ভোটে, গদিতে আঠা লাগিয়ে নয়। আর ক্ষমতা যত বড় নেত্রীরই হোক, শেষ পর্যন্ত ভাড়ার চেয়ারই হচ্ছে ক্ষমতা, মেয়াদ ফুরলে উঠে যেতে হয়। প্রিয় দর্শক, রবি ঠাকুরের সেই কবিতার কথাটি একবার ভাবুন। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। কলিকাতা সত্যি সত্যি নড়েনি, কিন্তু যদি নড়িত। এই প্রতিবেদনে যে বিষয়টি নিয়ে বললাম, সেটা কিন্তু রবি ঠাকুরের কবিতার মতো একমাত্র স্বপ্ন দেখা নয়, এর অনেক বেশি সত্যি হওয়ার ক্ষমতা আছে। যখন রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, দলের নাম তৃণমূল কংগ্রেস এবং নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কত কি যে ঘটতে পারে তার ঠিক নেই। ভালো থাকবেন, ধন্যবাদ।